আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। শুনতে পাইনি, আবার বল। হসপিটালে যেতে হবে তোকে, একজনকে দেখতে। হসপিটালে? কাকে? মেজর সাহেবের নিকট আত্মীয়কে। কেয়া চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকায়, চোখের ভাঁজগুলো স্পষ্ট ফুটিয়ে তুলে বলে, মেজর সাহেবের নিকট আত্মীয়কে আমি কেন দেখতে যাব বুঝলাম না। আন্টি আঙ্কেল ওনারা কি তোদের সাথে নেপাল ভ্রমণে গিয়েছে, নাকি খান বংশ সাথে তুলে নিয়ে গিয়েছিস? কেয়া চোখ বন্ধ করে ঠোঁটের উপর ঠোঁট চেপে একটুখানির জন্য নীরব থাকে, অতঃপর ধীর কণ্ঠে বলে, সব সময় বাজে বকা। আসলে যিনি হসপিটালে আছেন তিনি মেজর সাহেবের কর্মসূত্রের একজন পরিচিত মানুষ। আব্বু আম্মু যাওয়াটা তেমন একটা দরকারি নয়। তুই যদি একটু ওনার হয়ে দেখতে যেতি তাহলে ভালো হতো। আমি বুঝতে পারছি না, তুই উল্টোপাল্টা কিছু খেয়ে আমার সঙ্গে কথা বলছিস নাকি? হ্যাঁ, দুনিয়াতে কি কেয়া ছাড়া আর কেউ নেই? আমি হসপিটালে যে কি বলবো? এই যে আমি মেজর মাহাদীবের গোপন এজেন্ডা, ওনার পক্ষ হতে আপনাকে মুখ দর্শন করতে এসেছি। হ্যাঁ, কেউর বাচ্চা, আমি সিরিয়াস। ফাজলামি বন্ধ কর। ফাজলামো কথা আমি বলছি না, তুই বলছিস। পারবো না আমি যেতে। তুই একজন অসুস্থ মানুষের প্রতি এমন করছিস? এগুলো ঠিক হচ্ছে? খুব অসুস্থ হলে এমনটা বলতাম না। যাবি কিনা সেটা বল। বিনা পারিশ্রমিকে কাজ করি না আমি। এটা আগে বললেই দিতাম, এত বাহানা না করলেও হতো। বাবা, বড়লোক জামাই পেয়ে দেখি কথার সুর পাল্টে গেছে তোর। আগে তো শত কথার নিচে কখনো টাকাই বের করতি না তুই, আর এখন ভালো ভালো আমার বাবা জামাইও নেই, টাকার গরমও নেই। বাবাকে বলি তাহলে, মাসে মাসে যে পার্লারে যাও, টাকা কোথায় থেকে আসে তোমার? পার্লার যাওয়ার 3 মাস হলো বন্ধ। দাদিবু নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমি নাকি খোয়ারে ঢুকে চূর্ণি বিলাই সেজে আসি। কেয়া শব্দ করে হেসে ওঠে। কেয়ার ভারাক্লান্ত কণ্ঠ শুনে দাদিপু তাহলে ধরতে পেরেছে শেষ পর্যন্ত। হাসবি তো, একবার বিদেশ যেতে দিয়ে তারপর দেখাবো তোদের মজা। দেখার অপেক্ষাতেই আছি। আচ্ছা, আমি হসপিটালের লোকেশনটা ডিটেলসে সব SMS করে পাঠিয়ে দিচ্ছি তোকে। এক্ষুনি যা, বিকেলে বাবা আসলে বের হতে দিতে হবে না। আর শোন, কিছু ফল টল নিস, খালি হাতে যাবি না বললাম। এত ছোট লোকও আমি নই যতটা ভাবিস তুই আমায়। কেয়া ফোন রেখে গভীর শ্বাস ছাড়ে। করলো তাই এক ব্যবস্থা। এখন এই সাপে নেওলে যে কি দ্বন্দ্ব বাঁধিয়ে ছাড়বে কে জানে। কেয়া ফোনের দিকে তাকিয়ে হসপিটালের করিডর ছেড়ে 215 নম্বর কেবিনের সামনে এসে দাঁড়ায়। আরও একবার ইনফো চেক করে নিয়ে মিলিয়ে দেখে নেয়। এটারই কথা লিখেছে খেয়া। গায়ে ওড়না, কাঁধ ব্যাগসহ হাতে ফলের ব্যাগ ঠিকঠাক গুছিয়ে নেয় সে। ধীর পায়ে প্রবেশ করে ভিতরে। সাদা ব্যান্ডেজে মোড়ানো পাটা ঝুলছে উঁচুতে, হাতের কনুইতে লাগানো মেডিকেল টেপ। মুখটা ঘোরানো অপর পাশে। আশেপাশে রোগীর কোনো আত্মীয় স্বজন নেই। একা একা অবলা হয়ে শুয়ে আছে। কেয়া মনে মনে একটু দুঃখ অনুভব করে, হয়তো লোকটার কেউ নেই দেখাশোনা করার মতো। এজন্য খেয়া তাকে পাঠিয়েছে। গলার স্বর ছেড়ে কেয়া পেশেন্টের মনোযোগ আকর্ষণ করতে নরম কণ্ঠে ডেকে ওঠে, এক্সকিউজ মি, দয়া করে একটু কথা বলা যাবে? মাত্র একটু চোখে ঘুম লেগে এসেছিল ধ্রুবের। মেলি নরম কণ্ঠটাও বেশ পরিচিত। তড়ক করে চোখ খুলে ফেলে ধ্রুব। ঘাড় ঘুরিয়ে তাকায় উক্ত মেয়ে অবয়ীর দিকে। তুই তুই প্রথমে কেয়া, অতপর ধ্রুব সমস্বরে একে অপরকে দেখে গলার আওয়াজ বাড়িয়ে চিৎকার করে ওঠে। উভয়ের চোখ চানা বড়া, ভূত দেখার মতো পিলে চমকে উঠতেই অবিশ্বাস্য দৃষ্টি তাদের স্থির হয়ে যায় একে অপরের দিকে। কেয়া এক পা দুপা এগিয়ে আসে, মুখে হাত দিয়ে বড় বড় চোখে তাকিয়ে বলে, তুই আদমরা সেই পেশেন্ট? আদমরা মানে? হসপিটালে ভর্তি যে। শুধু পা ভেঙেছে, এতে আদমরা বলার কি আছে? আর তুই এখানে কেন? তোকে ঢুকতে দিল কে? সিকিউরিটি? বেটা নাটক কম কর। আমার বইয়ে গেছে পা ভাঙা হনুমানকে দেখতে আসতে। ঠিক হয়েছে একদম। আমার সঙ্গে লাগতে এলে এমনই হয়। সেদিন আমায় অপমান করেছিলি না আমার বোনের সামনে, বোঝ এবার। তাতে তুই কি আমার সুনাম গিয়েছিলি? তোর সঙ্গে সুশব্দটাই তো যায় না, গাইবো আর কি। তবে কু শব্দটা একদম পারফেক্ট ভাবে যায়। তোকে কে পাঠিয়েছে? কেয়া হাতের ফলগুলো ট্রের উপর রেখে হাত ঝেড়ে বলে, এক সিক্রেট এজেন্ট পাঠিয়েছে আমায়। বলেছে ধ্রুব নামের এক কুটনা বেটাকে কেবিন থেকে আইসিইউতে পাঠিয়ে দিতে। বিলিভ মি, আমার যদি এই মুহূর্তে পাটা ঠিক থাকতো, তোকে ধরে বুড়িগঙ্গা নদীর যে জায়গায় সমস্ত কারখানার বর্জ্য ফেলে রাখে সেখানে চুবিয়ে রেখে আসতাম। কেয়া ট্রের উপর ফল কাটার ছুরিটা হাতে নেই, বাঁকা হেসে বলে,
এটা দেখেছিস? একদম গলার নিচে ডিরেক্ট বসিয়ে দেব। খবিস কোথাকার। এত কথা বলতে পারিস আর প্রাক্তনের চেহারা বলে যাস? লজ্জা করে না তোর? আমার বড় ছোট বোনকে বলে বেড়াস তুই? বেয়াদব প্রাক্তনের মতো দেখতে লাগে, হ্যাঁ? ওরে খবিশা, 11 মাসের রিলেশনে ছবি দিয়েছিস মাত্র 2টা, তাও বাচ্চাকালের। মনে থাকে? তোদের 3 বোনের তো একই চেহারা প্রায়। সে হিসেবে ঠিকই আছে। আমার জায়গায় তুই হলে আমার 14 গোষ্ঠী ছাড়িয়ে এক বুড়া বেটাকে বলতি আপনাকে আমার প্রাক্তনের মতো দেখতে। কেয়া সরু দৃষ্টিতে তাকায় ধ্রুবের দিকে, বুকের সঙ্গে হাত ভাঁজ করে কাট কাট কণ্ঠে বলে, তোর মতো গোবর নেই আমার মাথায়। তোকে ছবি দেয়াই ভুল হয়েছে আমার। একটা সত্যি কথা বলতো, কি? তুই ঘষিটি বেগম কিভাবে হলি? তোর বউ ঘষিরি বেগম। মুখ ফসকে বলা কথাটা কেয়া একইভাবে নিল ধ্রুব নিয়ে নেয় অন্যভাবে। গম্ভীর মুখে হুট করে ফোটে তার মৃদু হাসি। মাথা নাড়িয়ে সাই জানাতে জানাতে বলে, এখন ঠিক আছে, এতক্ষণে একটা ভালো কথা বললি। কেয়া ধ্রুবের মুখে হাসি দেখে ভুরজোড়া পাকায়। মাত্র বলা কথাটা ভালোভাবে বোধগম্য করার জন্য পুনরায় মনে করে। কয়েক সেকেন্ডের ভাবনা চিন্তায় কথাখানা মিলাতেই হালকা কেসে ওঠে সে। এলোমেলো দৃষ্টি ফেলে অন্যদিকে তাকায়। ওয়াটারপট ওখানে থাক, আর লজ্জা পেতে হবে না। মেয়ে মানুষের লজ্জা মানায়, তোর না। তুই তো মহিলা মাফিয়া। কিন্তু এটা মানতেই হবে, জহির সাহেবের 3 মেয়ে, মাশাআল্লাহ, ছেলের কোনো দরকারই নেই। তোকে এত ভাবতে কে বলেছে? ভাবা উচিত, ভবিষ্যতের একটা ব্যাপার স্যাপার আছে না। তুই ওই আশাতেই থাক। দুজনের চলমান কথার কাটাকাটির মাঝে কেবিনে প্রবেশ করে আরশাদ, লিওন, অনিল। তাদের হুল্লোড়িত কণ্ঠে আগমন এক নিমিষেই থেমে যায়। নজর পড়ে ধ্রুবের সঙ্গে এক নারীর সাক্ষাৎ। কে 3জন ব্যক্তির হুট করে এমন প্রবেশ করা দেখে কিছুটা দমে যায়। চরণ কণ্ঠ নামিয়ে সে স্বাভাবিক হয়ে দাঁড়ায়। মাহাদীবের বউয়ের বোন, আমার প্রাক্তন। প্রথমটুকু ঠিক ছিল, কিন্তু শেষটুকু কি বললি? আমার প্রাক্তন। কত নাম্বার? কেন নরম চোখ সবার আড়ালে ফের গরম হয়ে ওঠে। ধ্রুবের দিকে ক্রোধান্বিত চাহনিতে তাকাতেই ধ্রুব আরশাদের দিকে ওয়াটার পট ছুঁড়ে মারে। ফালতু কথা বলবি না। সরি, ফোন ছিল, প্লিজ বসুন প্রাক্তন ভাবি। থ্যাংক ইউ ভাইয়া, যেতে হবে আমার এখন। আসি। লিওন, যা ভাবিকে এগিয়ে দিয়ে আয়। আমি ভাবি হই কি করে? সে এক দীর্ঘ ইতিহাস ভাবি। আয়না, মন ভাঙা আয়না, শুনেছেন নিশ্চয়ই। কেয়া নিশ্চুপ থেকে একবার অনিল, একবার ধ্রুবের দিকে তাকায়। অথবা তড়িৎ পায়ে বের হয়ে যায় কেবিন হতে। আরশাদ মুখ টিপে হেসে এগিয়ে আসে ধ্রুবের দিকে। বেটা, এই তাহলে তোমার মন ভাঙা আয়না? বিএম এর সময়গুলো মনে পড়েছে রে মামু। গিটারে মন ভাঙা আয়নার সুর। ধ্রুব বিছানা ছেড়ে আদশা হয়ে বসে। দুহাতে চুলগুলো পিছনে ব্যাক ব্রাশ করে কেয়ার আনা ফলগুলো নিজের কাছে রেখে বলে, আসছিস তো খেতে, এটার ভাগ পাবি না। কষ্ট পাইলাম মামু। কিছু করার নেই মামু, পানি খা। কাঠমান্ডুর দ্বিতীয় দিন। বৃষ্টি ভেজা সন্ধ্যা শেষে লণ্ঠন জ্বালানোর ঘন রাত। চারিদিকে বইছে ঝিরিঝিরি হাওয়ার শীতলতার আমেজ। পেরোলো মাঝখানে একটা দিন। এই একটা দিনে খেয়া মাহাতিব ঘুরেছে সোয়ান্ন থান স্তূপ, দরবার স্কয়ারের ঐতিহাসিক রাজপ্রাসাদ, সাথে নেপালের সবচেয়ে বড় এবং সুন্দর নির্জন হৃদরারা লেক। খেয়ার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে রাডা লেকের মুগ্ধ আমেজ। এই হ্রদের চারপাশটায় ছিল পাইন, স্প্রুস আর জুনিপার গাছ দ্বারা বেষ্টিত। জীববিজ্ঞানের ছাত্রী হয়ে চিনেছে বেশ কিছু উদ্ভিদ প্রজাতিকে। রাডা লেকের পানি এতটাই স্বচ্ছ যে সে পা ডুবিয়ে আকাশ আর পাহাড়ের প্রতিচ্ছবি দেখেছে একদম স্পষ্টভাবে। মনে হয়েছে এ যেন এক বিশাল চকচকে কাচের আয়না। দ্বিতীয় দিন শেষে তাদের ভ্রমণে তৃতীয় ও চতুর্থ দিনের জন্য তোলা রয়েছে পোখরা এবং নাগারকোট শহর। দারিক রিসোর্টের উঁচু বারান্দা থেকে রাতের হিমালয়ের কোলে জড়িয়ে থাকা কাঠমান্ডু উপত্যকা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। আকাশে ঘন কালো মেঘ জমে আছে, আর পাহাড়ের গায়ে লেপ্টে থাকা কুয়াশাগুলো যেন রূপকথার মতো এক আবহ তৈরি করে রেখেছে সেখানে। সঙ্গে বাতাসে পাইন আর রডোডেনড্রনের গন্ধ মিশে এক অদ্ভুত মাদকতা ছড়িয়ে দিচ্ছে চারিদিক জুড়ে। ডোরবেল বেজে ওঠে। বেলকুনিতে দাঁড়ানো অপেক্ষারত রমণীর চোখের পাতা পড়ে শক্ত পৌনে। ঠোঁট জুড়ে খেলে স্মিত লজ্জামাখা হাসি। শাড়ির আঁচলখানা
কাঁধে তুলে ধীর পায়ে সে রুমে প্রবেশ করে। নত মাথাখানা তুলে আরও একটিবার আয়নের দিকে দৃষ্টি রেখে নিজেকে দেখে। আজ এই বৃষ্টি মাখানো রাতে সে নিজেকে সাজিয়েছে দারুণভাবে। মেজর সাহেবের জন্য পরেছে নীল রঙের জর্জেট শাড়ি, হাফ স্লিভ হাতায় বসানো পাথরগুলো লণ্ঠনের আলোতে চিকমিক ছড়িয়ে দিচ্ছে তা আমোদিতভাবে। এতক্ষণে খেয়া স্বতঃস্ফূর্তভাবে মনে সাজুগুজু করে অপেক্ষা করল মেজর সাহেবের আগমনে। সে লজ্জাবতী ফুলে নেয় হাত পা গুটিয়ে চুপসে যেতে থাকে। কাঁপা কাঁপা হতে দরজা খুলতেই এক পিস না ভেবে সামনে দাঁড়ানো ব্যক্তির বুকে মুখ লুকায়। সর্বাত্মক চেষ্টায় নিজের লজ্জামাখা কায় লুকাতে হয়ে ওঠে তৎপর, যেন এই তীক্ষ্ণ চোখে চোখ রাখা তার মানা। মাহাদীপ প্রথমে কিছুটা অবাক হলেও পরে অনুধাবন করে তার লজ্জাবতী নারী তার সামনে পড়ে এমন নীতি পড়েছে। বুকের মাঝে মুখ লুকিয়েছে গোপন সুরে। মৃদু হেসে এক হাতে খেয়াকে জড়িয়ে অপর হাত দিয়ে সে দরজা লাগিয়ে ভিতরে প্রবেশ করে। Can I see my queen? নো, ইউ ক্যান্ট। Are you sure? হুম, But রানীটা তো আমার। হোক আপনার, তাতে কি? মাহাদীপ নিজের বুক হতে খেয়াল লাজুক মুখটা ধীরে স্পর্শে তুলে ধরে। কাজল রেখা চোখের ঘন পাপড়ির সঙ্গে পাতলা তিত্তিরে কাপা ঠোঁটের পানে মোহিত দৃষ্টিতে তাকায় সে। সম্মুখে দাঁড়ানো নীল রঙের পাতলা শাড়ি পরা নারীটি যেন আকাশ ও সমুদ্রের সমস্ত সৌন্দর্যতা কেড়ে নিয়েছে নিজের মাঝে। শান্ত, মোহনীয় আর গভীরতার করেছে সংমিশ্রণ। রানী রাজত্ব দুটোই আমার। আমি না দেখতে পেলে কেউ দেখতে পাবে না। নট এ সিঙ্গেল ম্যান। মাহাদীপের খাদে নামানো কণ্ঠ খেয়ার গায়ে শিহরণ বইয়ে দেয়। চোখের দৃষ্টি ফের নামিয়ে নেয় নিচে। শরীর তার মৃদু কাঁপছে। গভীর নিঃশ্বাস নিজেকে শান্ত রাখার ব্যর্থ চেষ্টা করে চলে সে, কিন্তু অপর পাশের ব্যক্তি এই মোহনীয় রূপের অনলে নিজেকে শান্ত রাখতে পারে না। জানালার পর্দা হাওয়ায় দুলে ওঠে। সেই সুযোগে লণ্ঠনের আলো পাতলা শাড়ির আঁচলে শরীরের রেখাগুলো অল্প অল্প ফুটিয়ে তোলে। লাজুকতার সাথে যেন প্রকৃতি নিজেই তাকে আবরণ দিয়েছে নীলাভ ধোঁয়ায়। নরম কোমরে শক্ত হাতের অবাধ বিচরণ চলে, সেই সঙ্গে কোমল গলায় বসে চুমুর পাহাড়। খেয়ার গলায় ঝলমলে নীলকান্ত পাথরের পেন্ডেন্টটা আলতো স্পর্শে খুলে নেয় মাহাদীপ। ঘাড়ি থুতনিতে এঁকে দেয় নিজের পুরো ঠোঁটের চাপ। খেয়া টলে ওঠে প্রিয় পুরুষের মাদক স্পর্শে। আখি পল্লব তার দুর্ভেদ্য, উন্মোচন হয় না সহজে। হাতে চুরির মৃদু ক্ষণক্ষণে শব্দ যখন সে মিশে যায় এক সুঠাম দেহের সঙ্গে। পাতলা শাড়ির সুগন্ধি বাতাস তখন তার প্রিয় পুরুষের মনে জাগায় এক অনির্বাচনীয় আকর্ষণ। সে যেন বুঝতে পারে এই সৌন্দর্য শুধু চোখের নয়, হৃদয়েরও একটি নীল অধ্যায়, যা তাকে মুগ্ধ করে বারবার। বজ্রধ্বনির মতো গর্জে ওঠে আকাশ। বৃষ্টির ফোঁটার শব্দ ভেসে আসে শ্রবণে। দূর পাহাড়ের গা বেয়ে জলধারা নেমে চলেছে ধরণীতে। মেঘের আড়ালে ডুবে যাওয়া মলিন চাঁদের শেষ আলোয় পাহাড়ের চূড়াগুলো আরও একবার সোনায় মুড়িয়ে বিদায় নেয়। মাহাদীপ খেয়াকে কোলে তুলে নিয়ে শুয়ে দেয় পালক নরম খাটে। লণ্ঠনের জ্বলতে থাকা আলোরাজ কমিয়ে দিয়ে নিজ হাতে ঘড়ি খুলতে খুলতে উন্মুক্ত দৃষ্টিতে তাকায় তার অর্ধাঙ্গিনীর দিকে। খেয়ার গলা শুকিয়ে আসে, অস্থির ঠোঁটজোড়া তার কাঁপছে ভীষণ। নিজেকে হারিয়ে ফেলেছে ক্রমাগত। কম্পনরত বক্ষ স্বাভাবিক রাখার চেষ্টায় লাগাম টানা মুহূর্তেই ঠোঁটজোড়াতে গাঢ় চুমু বসিয়ে দেয় তার পুরুষ। অতঃপর নিজের বুকের উপর হ্যাঁচকা টানে স্থানান্তর করে নেয় তাকে। খেয়া চোখ খুলে ঘোর লাগা দৃষ্টিতে তাকাতেই নিজেকে আবিষ্কার করে সে। মেজর সাহেবের বক্ষের উপর বিচরণ জুড়িয়েছে। মাহাদীপ উন্মেদনা স্বরে জিজ্ঞেস করে, ওয়েট কত তোমার? গেস করুন। আমি তো কিছুই অনুভব করতে পারছি না। মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ে শরীরের উপর উঠে আছে। 50? 49। কি বলছো? তোমার বাবা তো দেখলে বলবে আমি তার মেয়েকে না খাইয়ে রাখি। খেয়া মাহাদীপের চোখের দৃষ্টিতে চোখ রাখে, নির্মেদ স্বরে বলে, সব আপনার দোষ। 2 দিন মর্নিং ওয়ার্ক করেছেন, এর জন্য ওজন কমেছে। মর্নিং ওয়াক করলে ওজন কমে তোমাকে কে বলেছে? কেউ বলেনি, আমি নিজেই নিজেকে বলেছি। মাহাদীপ খেয়ার দিকে গভীর দৃষ্টিতে তাকায়, থুতনিতে চুমু দিতে দিতে বলে, কিছুটা ওয়েট গেইন করতে হবে বউ।
2 দিন পরে আমাদের বাচ্চার ওজনই 50 কেজি হয়ে যাবে। খেয়ার লাজ ভাঙ্গে কিছুটা ফিক করে হেসে ওঠে মাহাদীপের কথায়, চুলগুলো টেনে ধরে বলে, ছেলে বা মেয়ে? জুনিয়র কবুতর ছানা। কুঞ্জ বনটাকে কি কবুতর বন বানিয়ে ছাড়বেন নাকি? আমি বানাতে রাজি আছি যদি তুমি অনুমতি দাও, প্রতি বছরে বছরে। আর লজ্জায় গাল লাল হয়ে ওঠে, কান দিয়ে বের হয় গরম ধোঁয়া। মাহাদীপের ঠোঁটের উপর হাত রেখে বলে, কি বলছেন আপনি? আমি সে কথা বলিনি। যে কথাই বলো, ছানাপোনা দরকার কুঞ্জবনে। ব্যাটালিয়ান সদস্য করতে হবে। একা একা আর কত যুদ্ধ করব? মেয়ে হলে? ফোর্সেস হ্যাভ নো জেন্ডার। আর্মি ক্যাম্প বানান। আই এম রেডি, লেটস গো। মাহাদীপের দিকে সরু চোখে তাকায়, কিন্তু মাহাদীপ সেসবে পাত্তা না দিয়ে মত্ত হয় খেয়াতে। বাইরে মেঘের ঝোড়ো বৃষ্টির উত্তাল তোলে, আকাশ জুড়ে গর্জন বয়। সে গর্জনের তালে মাহাদীপের আদর ক্রমে বেড়ে ওঠে খেয়ার শরীর জুড়ে। চুলের ভাঁজ সরিয়ে ডান কাঁধে বাদামি তিলের উপর ঠোঁটের স্পর্শ ছোঁয়ায়। প্রমোদিত উল্লাসে ছোট্ট করে সেখানে কামড় বসিয়ে দিতে খেয়া অস্পষ্ট স্বরে ব্যথাই তুলে ওঠে। মুহূর্তে লাল হয়ে ওঠে সেখান জুড়ে। কিছু ভালোবাসার অতলে ডোবা নরনারী সেদিকে পাত্তা দেয় না বিশেষ, নিজেদেরকে ক্রমশই হারিয়ে নিয়ে যায় অবাধ জোয়ারে। ওষ্ঠের সঙ্গে ওষ্ঠ মিলল, তাদের উত্তাপতা বাড়ায় গভীরভাবে। নীল রাশির কালো রাতের বর্ষণে নেমে আসতে থাকে তাদের জীবনে আরও একবার পূর্ণতার আভাস। বেলকনিতে ঝুলানো উইন্ড চাইমের টুংটাং শব্দ জোরালো বাতাসের সঙ্গে সুর তুলে ভেসে বেড়ায়। গভীর রাতের বৃষ্টি কমে আসে, হাওয়া বয়ে নিজ রেখায় লণ্ঠনের আলো পরিণত হতে থাকে আধারে। পূর্ণতার প্রহর কাটে সেই ক্ষণে। সাদা চাদরের ভাঁজে লুকায়িত থাকে তাদের দৈহিক অবয়। কেয়ার চোখের দৃষ্টি সয় না মাহাদীপের ঘুমন্ত মুখের দিক হতে। এক দৃষ্টিতে সে এই কঠিন মানুষটার সমস্ত কোমলতা পড়ে নেই দ্বিধাহীনভাবে। উন্মুক্ত বক্ষে পিঠে কত শত ক্ষতচিহ্ন, তার কাটাছেঁড়া দাগগুলো স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে চোখের সামনে। কেয়া ঠোঁটের কোণে সতেজ হাসি ফুটিয়ে তোলে, এগিয়ে গিয়ে চুমু খায় তার পুরুষের কপালে আর বক্ষে। চিহ্নগুলোর উপর হাত বুলিয়ে দেয় নরমভাবে। এগুলো যে এই মানুষটার জীবনের আত্মত্যাগের প্রতীক, ভীষণ সম্মানের। এক দেশযোদ্ধার মূল পরিচয় তো এখানে। খেয়ার ভিতরটা গর্বে ভরে ওঠে। এই মানুষটার অর্ধাঙ্গিনী সে, এই মানুষের মালকিন একমাত্র সে, সমস্তটাই তার নিজের। এই ভালোবাসা, এই শীতলতা, এই ক্ষত, সমস্তটার সাক্ষী সে। পূর্ব আকাশের কোলে সোনালি আলো ফুটেছে, প্রথম আলোর রেশমি স্পর্শ। পাহাড়ের কোল জুড়ে জড়িয়ে থাকা কুয়াশা আর জমানো বৃষ্টি সেই সোনালি আলোর স্পর্শ পেয়ে সরে যেতে থাকে ধীরে ধীরে। অন্নপূর্ণার তুষার মাখা চূড়াগুলো কাল ছিল নীলচে ধূসর, আজ মেঘযুক্ত আকাশে সেখানে সূর্যের আলো পড়ে দেখাচ্ছে মিষ্টি কমলা। পোকরার ফেবা লেকের ধারে একটা ছোট্ট কাঠের ডেকে বসে আছে মাহাদীপ খেয়া। ভোরের সূর্য উদয়টার মাঝামাঝি সময়ে এসে হাজির হয়েছে তারা। এই দারুণ মুহূর্তটাকে উপভোগ করতে দিয়েছে আরামে ঘুম বিসর্জন। খেয়ার চোখে লেগে থাকা ঘুম পালিয়েছে একটু আগে। মাহাদীপের কাঁধে মাথা রেখে সে সাক্ষী হয়েছে এক সত্যিকারই ভুবন ভুলানো প্রকৃতির অপরূপ সৌন্দর্যতায়। হৃদের পানি নিস্তব্ধ, যেন প্রকৃতি নিজেও দুজন কপতির মতো সূর্যের আগমনী বার্তা শুনতে চাই মন ভরে। স্বচ্ছ পানির উপরে হালকা বাতাসে ঝিলিক দিচ্ছে আলো। মনে হচ্ছে কে যেন এসে স্বর্ণমুদ্রা দুহাত ভরে ছড়িয়ে দিয়ে যাচ্ছে তালে তালে। সূর্য ওঠার এই অমায়িক দৃশ্যটা আমার জীবনে দেখা প্রথম। এক কথায় অসাধারণ। আপনার এটা কততম সূর্য উদয় হতে দেখা? খাকি পোশাক পরার পর থেকে সূর্য আমার আগে ওঠেনি। কেয়া মৃদু হাসি মেজর সাহেবের এক কথার উত্তরে। নিজ মনে ভাবে, বোকা প্রশ্ন করে ফেলেছি। ওনাদের জীবনের সিংহভাগটাই তো কেটে যায় কঠোরতার চাদর মুড়িয়ে। আরামের নিদ্রা সেখানে বিলাসিতা মাত্র। লেকের ধারে সরু পিচঢালা পাকা রাস্তা, দুপাশে বড় বড় পাইন গাছের সারি। উপর দিকে তাকালে সবুজ পাইন পাতার আড়ালে নীল রঙের আকাশটা উকি দেয় মুখ লুকিয়ে। সূর্যের রশ্মি চিরল পাতা ভেদ করে এসে লাগে মুখ জুড়ে। স্বাস্থ্য সচেতন মানুষেরা সেখান দিয়ে হাঁটাহাঁটি করে, সেরে নেয় প্রাতঃভ্রমণ।
সূর্যের আলো পুরোপুরি ফুটেছে। মাহাদীপের হাত ধরে খেয়া হাঁটতে হাঁটতে এগিয়ে যায় আরও কিছুটা সামনে। পোখরার বন উদ্যান, মাঝারি সাইজের একটা সবুজ গোলাকৃতি মাঠ, যেখানে একপাশে শরীরচর্চা করতে ব্যস্ত কিছু সংখ্যক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণ, অপর পাশে বেশ ভিড় প্রাপ্ত বয়স্ক নরনারীতে। হাসি উল্লাসে উৎসাহী হয়ে কোনো কাজে ব্যস্ত তারা। খেয়াকে নিয়ে মাহাদীপ এগিয়ে যায় সেদিকটায়। গোলা আকৃতির মাঠের ধাপে ধাপে হচ্ছে দৌড় প্রতিযোগিতা। হেলদি উইথ হ্যাপিনেস ক্যাম্পেইন হতে এই আয়োজনটা করা হয়েছে মূলত সবাইকে মর্নিং এক্সারসাইজে উৎসাহী করে তোলার জন্য। একাধিক তরুণ তরুণী দ্বারা গঠিত হয়েছে এই সংগঠনটি। এই দৌড় প্রতিযোগিতায় তারা আকর্ষণ হিসাবে রেখেছে প্রাইজের ব্যবস্থা। ফার্স্ট প্রাইজ হিসাবে রেখেছে 3টা করে ফুলের গাছ, সেকেন্ডদের জন্য রেখেছে বিভিন্ন প্রজাতির ফুলের চারা এবং একটা ফুলের গাছ, সর্বশেষে থার্ডের জন্য রেখেছে সকালে প্রস্ফুটিত তাজা ফুল। ছেলেদের পালা শেষে এবার মেয়েদের পালা। 100 মিটার দৌড় প্রতিযোগিতা। খেয়া মাহাদীপের হাত টেনে ধরে, বোঝায় সে আর যাবে না, দেখা হয়ে গিয়েছে তার। কিন্তু মাহাদীপ চলে তার বিপরীতে। এগিয়ে গিয়ে ইংরেজি ভাষায় তাদের সাথে কথোপকথন সেরে খেয়ার নাম লিখিয়ে দেয় প্রতিযোগিতায়। খেয়া কাঁদো কাঁদো চোখে তাকায় মাহাদীপের দিকে। জীবনে কোনো প্রতিযোগিতায় সে কখনো একটা সুতাও অর্জন করতে পারেনি। এখানে সে হারবে নিশ্চিত। শুধু শুধু সবার সামনে মাহাদীপ এসে হাঁটু গেয়ে বসে খেয়ার পায়ে স্নিকার্সের ফিতা শক্ত করে বেঁধে দেয়। ইটস জাস্ট এ কম্পিটিশন, ডোন্ট টেক ইট সিরিয়াস। সবার মধ্যে অংশগ্রহণ করলে আত্মবিশ্বাস বাড়বে তোমার। আমি নিশ্চিত পারবো না। মাহাদীপ উঠে দাঁড়িয়ে অবলা নারীর অসহায় আত্মসমর্পণে হালকা হেসে বলে, আচ্ছা হারু, নো প্রবলেম। খেয়াকে দিয়ে 10 জন প্রতিযোগী হয়। প্রতিযোগিতা আয়োজনকারী হতে একজন মার্শাল এগিয়ে আসে। পরনে তার নীল রঙের ট্রাক স্যুট, গলায় বাঁশি ঝোলানো, সাদা চকের গুঁড়ো দ্বারা টানা। সবার পা রাখাতে চোখ বুলিয়ে নেয় সে। খেয়ার বুকের মধ্যে কেমন ডিপ ডিপ অনুভব হচ্ছে। সে এক পলক মাহাদীপের দিকে তাকায়। লোকটা নির্বিকার ভঙ্গিতে দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে দেখছে তাকে। বাঁশি দেওয়ার সময় আসে। খেয়া চোখ সরিয়ে নেয়। মার্শাল ঘড়িতে চোখ রেখে জোরে বাঁশিতে ফু দিতে সবার সাথে সাথে খেয়াও দৌড়াতে শুরু করে। 100 মিটার দৌড়ের আগেই অংশগ্রহণ করেছে সে স্কুলে থাকতে, কিন্তু তখন তো জেতার জন্য এমন লাগেনি মনে। আজ কেন এমন লাগছে? ওনার জন্য কি? দৌড় প্রতিযোগিতা চলমান, সবার উৎসুক নজর প্রতিযোগীদের দিকে। মাহাদীপ 2-1 পা করে এগোতে থাকে সামনে। আর অল্প কিছু দূরত্ব, তারপরই শেষ বাউন্ডারি লাইন ঘেঁষে দাঁড়িয়ে আছে 2 জন রেফারি। কেয়ার প্রাণপণ দৌড়ে তাকে 3য় স্থান অধিকার করাতে এগিয়ে দেয়, কিন্তু বাউন্ডারি লাইন স্পর্শ করার কয়েক সেকেন্ড আগেই তাকে টপকে হুট করে একজন সে জায়গা করে নেয়। মার্শালের বাঁশি বেজে ওঠে, সঙ্গে সঙ্গে থেমে যায় সবার গতি। কেয়া দৌড় থামায়। মুখ তার গরমে লাল লাল হয়ে উঠেছে। জোরে জোরে শ্বাস নিতে নিতে দেখে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্রমানুসারে দাঁড়িয়ে আছে। কেউ একজন তার সামনে এসে ইংরেজি আধু বলে ঠেলে বলে, ইয়াং লেডি U4, চতুর্থ, অর্থাৎ যার কোনো পুরস্কার নেই। এবারও খালি হাত। খেয়ার চোখ টলমল হয়ে আসে। হারের নিদারুণ কষ্ট তাকে ব্যথিত করে তোলে। জীবনের এই প্রথম কোনো কিছুতে হারতে তার এত খারাপ অনুভব হচ্ছে। মাহাদীপ এগিয়ে এসে খেয়াকে জড়িয়ে নেয় বুকের সাথে। মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলে, My queen defeated 5 powerful women. Congratulations. আমি হেরেছি। এটা কোনো ফ্যাক্ট না, মন খারাপ করার প্রয়োজন নেই। প্রথম 4 জনের মধ্যে আবার প্রতিযোগিতা হলে তুমিই ফার্স্ট হবে। কে নাকের ডগা লাল করে মাহাদীপের বুক হতে মুখ তোলে, কান্না ভেজা স্বরে বলে, সেখানেও চতুর্থ হব আমি জানি। সত্যি? নিঃসন্দেহে। ওকে, ডোন্ট ক্রাই। আমি ঢাকায় গিয়ে তোমাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবার গিফট কিনে দেব। এখানে কিনলে এয়ারক্রাফটে নিয়ে যাওয়াটা সমস্যা, পারমিশন দেবে না। মাহাদীপ আলতো হাতে খেয়ার চোখের পানি মুছিয়ে দিয়ে নরম ভালোবাসা দিয়ে সান্ত্বনা দিতে থাকে। অবুঝ নারী সেই ভালোবাসা পেয়ে হারের শোক ভুলতে চেষ্টা করে। অতঃপর 2 হাতে চোখ মুছে হাঁটা শুরু করে গন্তব্যের উদ্দেশ্যে। এখন রিসোর্টে ফিরে ফ্রেশ হয়ে নাস্তা সেরে তারা বের হবে নাগারকোট শহরে।
আরও একটা সুন্দর শহরের সৌন্দর্যতা উপভোগ করবে খোলা মনে। 17ই আগস্ট শুক্রবার। দিন পুরোই অসম বেগে বেজে ওঠে ভ্রমণের সমাপ্তির ঘণ্টা। নাগারকোট এক্সপ্লোরের মাধ্যমে 5 দিন ভ্রমণের অবসান ঘটে। বেলা 2টার ফ্লাইটে দেশের মাটিতে এসে পৌঁছে খেয়া মাহাদীপ। গোধূলি বেলায় এয়ারপোর্ট হতে বেরিয়ে লাগেজ নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেই সুলাইমান গাড়ি নিয়ে হাজির হয়। দীর্ঘ 5 দিন পরে স্যার ম্যাডামের সঙ্গে দেখা পেয়ে হালকা কুশলাদি বিনিময় করে বোনেটে লাগেজগুলো তুলতে শুরু করে সে। মাহাদীপ দরজা খুলে খেয়াকে গাড়িতে তুলে দেয়, কিন্তু অপর পাশের দরজা ভেদ করে সে ওঠে না। সুলাইমান ড্রাইভিং সিটে বসতেই খেয়ার জানালার পাশে গিয়ে দাঁড়ায় সে। চোখে সানগ্লাস এঁটে কিছুটা নিচু হয়ে বলে, বাসায় পৌঁছে জানিও, আমার কিছু কাজ আছে, সেটা কমপ্লিট করে আসছি। কেয়া হ্যান্ডব্যাগখানা যথাযথ স্থানে রেখে বিস্ময় চোখে তাকাই মেজর সাহেবের দিকে। অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, এই সময় আপনার কি কাজ? জার্নি করে এসেছেন, পরে করলে হয় না? বাসায় চলুন আগে। কাজটা দরকারি। ভীষণ দরকারি? হুম। কেয়া মাহাদীপের উত্তরে দীর্ঘশ্বাস ফেলে লম্বা করে নিস্তেজ স্বরে বলে, নেপালেই ভালো ছিলাম, কোনো কাজ ছিল না আপনার। দেশে আসতে না আসতেই কাজ। এখন একদম দুর্ভেদ্য বস্তু হয়ে উঠবেন। 24x5 টোটাল 120 আওয়ার্স একসাথে ছিলাম। কোনো কাজ ছিল না তখন, কিছুটা হলেও তো পুষিয়ে দিয়েছি। এখন একটুখানি কাজকে সময় দেই। মাহাদীপের লাগামহীন কথাই কেয়া লজ্জা পায়। চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকে ধীর কণ্ঠে বলে, আপনার মুখে দেখি এখন কোনো কথা আটকায় না। যাই হোক, তাড়াতাড়ি চলে আসবেন। শিওর মিসেস মাহাদীপ। মাহাদীপ খেয়ার হতে বিদায় নিয়ে সুলাইমানের সাথে কিছু আলাপন সেরে নেয়। সুলাইমান সিরিয়াস ভঙ্গিতে পকেট হতে একটা কিছু বের করে আলগোছে সেটা তার স্যারের হাতে তুলে দেয়। গুড ওয়ার্ক। গাড়ির গতি ব্যালেন্স রেখে ড্রাইভ করবে। সুলাইমান গাড়ি নিয়ে চলে যেতেই মাহাদীপ এয়ারপোর্ট এরিয়ার বাইরে একপাশ দাঁড়িয়ে পকেট হতে ফোন বের করে। কাঙ্ক্ষিত ব্যক্তিকে কল করতেই তৎক্ষণাৎ সাদা কার নিয়ে উপস্থিত হয় কোনো এক আগন্তুক, যেন সে আগে হতেই প্রস্তুত ছিল এই সময়টার জন্য। শুধুমাত্র প্রয়োজনীয় নির্দেশ বার্তার জন্য অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছিল নিজেকে আড়ালে। মাহাদীপ দ্রুত গাড়িতে উঠে বসে। লিওন ব্যাকসিটে রাখা ল্যাপটপটা হাতে নিয়ে অন করে সঙ্গে সঙ্গে। অতঃপর মাহাদীপের কাছ দিয়ে ড্রাইভিং স্টার্ট করে। মাহাদীপ পকেট হতে ছোট্ট ডিভাইস বের করে ল্যাপটপে কানেক্টেড করে নেয়। ব্যাক স্পেস জুড়ে অল্প কিছুক্ষণে কার্য স্পন্দন করে মূল অংশে চলে যায়। চোখের দৃষ্টি তার ধারালো, স্থির, মুখরেখা শক্ত। এক মুহূর্তে নরম আস্তরণ সরে গিয়ে বিস্তার করে নিয়েছে কঠিনতম আবরণে। কুঞ্জবনে তার কক্ষ হতে বেলকনিতে সেট আপ করে রাখা সিসি ক্যামেরাতে সে 5 আগস্টের ফুটেজ বের করে। সময় টেনে দেখতে গিয়ে তার হাত থামে। দুপুর সময় 1:30টার পর থেকে অনুমতিবিহীন নিশ্চুপে কক্ষে প্রবেশ করে খেয়ার দিকে লালসার দৃষ্টিতে তাকানো মনোভাব। মাহাদীপের কপালে শিরা ফুটিয়ে তোলে ধীরে ধীরে। কিছুক্ষণে কথোপকথন শেষে খেয়া সজোরে থাপ্পড় বসানো, অতপর শাহরিয়ার জোরপূর্বক খেয়ার হাত মুচে ধরা। জায়গায় পজ করে মাহাদীপ সূক্ষ্ম নজরে সে টেনে জুম করে দেখে সেখানটায়। কয়েক সেকেন্ড নীরব দৃষ্টিতে তাকানো শেষে সে ভিডিওটা অফ করে রাখে। ল্যাপটপটা সরিয়ে ছিটে হেলান দিয়ে চোখ বুজে নেয় সন্তপনে। লম্বা করে শ্বাস ফেলে নিজেকে ক্রোধান্বিত রূপটাকে খুব শান্ত থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু হাতের মুঠো মুখের জল তার সঙ্গে দ্বিমত পোষণ করে, প্রকাশ করে ভিন্নতা। মগবাজারের সরু গলি ভেদ করে চলছে গাড়ি। সন্ধ্যার নিস্তব্ধতা খুব একটা নেমে না এলেও গলির মুখ জুড়ে অন্ধকার ছেয়েছে কিছুটা। পাশ হতে ভেসে আসছে ট্রাক ইঞ্জিনের জোরালো শব্দ। মাহাদীপ জানালার কাছ নামিয়ে চারপাশে দৃষ্টি রেখে ম্যাপ স্ক্যান করে যায় দক্ষ ভঙ্গিতে। টার্গেট শাহরিয়ার, যার পদচারণা এই মুহূর্তে মগবাজারের এরিয়াতেই রয়েছে। মাহাদীপ চোখের দৃষ্টি স্ক্রিন হতে সরিয়ে নেয়, হাত দিয়ে ইশারা করে গাড়ি থামাতে। লিওন সাথে সাথেই গাড়ি থামিয়ে ফেলে। গাড়ি হতে নেমে পরনের সফটেড লেমন টি শার্টটি ঠিক করে টান টান ভঙ্গিতে দাঁড়ায় মাহাদীপ। ঠান্ডা গলায় বলে, সাইলেন্ট অপারেশন। অন্ধকার গলিতে জমে উঠেছে রাত। পুরনো ক্যাফেটেরিয়ার ফ্যানগুলো ঘর ঘর আওয়াজ তুলে ঘুরছে। টেবিলে কয়েকটা ফাঁকা কফি কাপ আর ভাঙা বিস্কিটের প্যাকেট ছড়ানো।
ভেতরে কর্নারে বসে তিনজন, তন্মধ্যে মোটা ফ্রেমের চশমায় ল্যাপটপে হাত চলছে ক্রমাগত একজনের। রক্তলাল চোখের দৃষ্টি স্ক্রিনের পানে, সামনে হাফ ট্রাঙ্ক হুইস্কির গ্লাসটা হাতে নিয়ে আরও একবার ঠোঁট ভেজায় শাহরিয়ার। ঠোঁটমুখ কুচকে বিচ্ছিরি গালি ছুড়ে বলে, কুত্তার বাচ্চা, ফোনটা বন্ধ কর। শাহরিয়ারের গর্জনে পায়ের ওপর পা তুলে রকি সোফায় হেলান দিয়ে বসে। ঠোঁটে করা সিগারেটের ধোঁয়া ফুকরে বাঁকা হেসে বলে, আরে বেটা কুল, হাইপার হইতেছিস কেন? ওই বেটা কোন বারলাই শিখতে পারবা না কইলাম, হুদাই টেনশন লস। শাহরিয়ার হাত দিয়ে ল্যাপটপ সরিয়ে সোফায় শরীর ছেড়ে দেয়। গলার একপাশে আঁকা ড্যাগারের ট্যাটুটা স্পষ্ট দৃশ্যমান হয়। দুহাতে চুলে ব্যাক ব্রাশ করতে করতে বলে, তোর জোরে বাইর হইতে দে একবার, ডিরেক্ট চাঙ্কানা হয়ে কোনো কাজে হাত দেব না। লসে গেছে অনেক এই শালের জন্য, লাভ না তোলা পর্যন্ত আমার হাতের চুলকানি কমবে না। ওর বাপরে ধর, এমপি রে টাইট দে, সুর করে সব কাজ করে দেবে। সব হবে, শুধু সময়ের অপেক্ষা। স্লাইডিং ডোর টেনে দুহাত পকেটে নিবদ্ধ রেখে শান্ত ভঙ্গিতে ভিতরে প্রবেশ করে মাহাদীপ। পেছনে লিওন এদিক ওদিক তাকিয়ে কাউন্টারে গিয়ে ম্যানেজারকে ছবি দেখাতে ভিতরের দিকে আঙ্গুল তুলে নির্দেশ করে। মাহাদীপ এক নজরে ক্যাফের চারপাশটা তার তীক্ষ্ণ চোখ দ্বারা পরখ করে নেয়। ক্যাফে জুড়ে স্বল্প সংখ্যক মানুষের বিস্তার, যে যার মতো নিজস্ব কাজে ব্যস্ত। হলুদ আলোয় চকমক করছে চারদিকটা। ছোট্ট দু একটা বাচ্চা রয়েছে দেখে সে এগিয়ে আসে ম্যানেজারের দিকে। উপরে ফাঁকা কোথাও স্পেস রয়েছে? জি স্যার। এই বিল্ডিং এর গোডাউন কোথায়? দ্বিধা দ্বন্দ্বতায় জড়ানো ম্যানেজার শফিকের মুখ। সামনে দাঁড়ানো লম্বা সুঠাম দেহি পুরুষটাকে দেখে তার মাথায় সর্বপ্রথম আর্মি শব্দটা আসলেও সে তা প্রকাশ করে না। হতেও তো পারে অন্য কোনো ব্যক্তি। স্যার কোনো সমস্যা? আপনার চোখ দেখে মনে হচ্ছে সত্যি সমস্যা। শফিক জোরপূর্বক মুখে হাসি টানে, কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, সরি স্যার, দোতলাতে গোডাউনে। পার্টনার? জি না, শাহরিয়ার স্যারের সঙ্গে আমার কোনো পার্টনারশিপ নেই। শাহরিয়ার কে? মাদীপের ভুড়ো কুঞ্চিত ধারালো, দৃষ্টি অন্তর্জালে নিজেকে ফাঁসিয়ে শফিক উদ্ভ্রান্ত ন্যায় ভাব ধরে। সংকোচিত কণ্ঠে আমতা আমতা স্বরে উত্তর দেয়, না মানে উনি শাহরিয়ার স্যারের ছবি দেখলেন তাই। আপনার শাহরিয়ার স্যারের বাসভবন এটা? মাঝে মাঝে থাকে। যাওয়া যাক। শাহরিয়ারের হাত থামে ল্যাপটপ হতে। চারপাশে চলতে থাকা সব কথাবার্তা হুট করে বন্ধ হয়ে গেছে। মস্তিষ্কে জানান দেয় কেউ একজন তার সামনে দাঁড়িয়ে আছে। ল্যাপটপের স্ক্রিন হতে মোটা চশমার দৃষ্টি ভেদ করে সে উপরে তাকায়। সেকেন্ডের দোলা চলে। দুজোড়া কঠোর দৃষ্টির সঙ্গে তার চোখ জোড়ার মিলন ঘটে, আর তাতে লাল চক্ষু জোড়া হয়ে যায় স্থির। মুখরেখা ফ্যাকাশে হতে সময় নেয় না খুব একটা। রকি মুখ হতে সিগারেট ফেলে মামুনের পিঠ চাপড়ে উঠে পড়ায় ইশারা দেয়। এক ইশারাতে মামুন টেবিলে রাখা ওয়ালেট আর ঘড়ি হাতে নিয়ে উঠে পড়ে। শাহরিয়ারের দিকে তাকিয়ে বলে, থাক, কাল দেখা হবে। রকি মামুন রোবটীয় কায়দায় বিদায় নিতে মাহাদীপ তার রাশভারী কণ্ঠস্বর উন্মুক্ত করে। হাত ঘড়িতে সময় দেখতে দেখতে বলে, 2 তলায় তোর সাথে একটা ডিল ফাইনাল করতে এসেছি, খুব বেশি টাইম ওয়েস্ট করতে পারবো না, কুইক। শাহরিয়ারের ল্যাপটপটা আলগোছে বন্ধ করে মাহাদীপ হাতের ইশারায় তাকে বের হওয়ার পথ করে দেয়। শাহরিয়ার চোখে জড়তা নিয়ে হাত ঠেলে উঠে দাঁড়ায়। শার্টের কলার টেনে ঘাড় ঘুরিয়ে এক নজর মাহাদীপের চোখে চোখ রাখতে মাহাদীপ তাকে ভুরু বাঁকিয়ে সামনে এগোনোর নির্দেশ দেয়। মাথার উপর ঝুলছে ধুলো মাখা পুরনো বাল্ব, যার আলো মাঝে মাঝে ঝিলিক দিয়ে নিভে যাচ্ছে। চারপাশে গাদাগাদি করে রাখা পচা কাঠের বাক্স, ভাঙ্গা ফার্নিচার আর মরিচা ধরা লোহার শিক। মেঝেতে পুরো ধুলোর স্তর, পা ফেলতেই উড়ে আসে ধোয়াটে কুয়াশার মতো। দূরের কোণায় একটা ভাঙ্গা কাচের জানালা দিয়ে ঢুকছে ঠান্ডা হাওয়া, আর তার শীষের মতো আওয়াজ কানের পর্দা ফাটে। মাহাদীপের মুখ জুড়ে উত্তাপের ছায়া বিস্তার করে আছে খানিকটা। গোডাউনের ভিতরে দরজা লাগিয়ে শাহরিয়ারের মুখোমুখি দাঁড়িয়ে দুহাত বুকে ভাঁজ করে চোয়ালের পেশিগুলো শক্ত হয়ে উঠল। নির্মেদ কণ্ঠে বলে, আমি সাধারণত গ্লক 19 বেশি ইউজ করি কাজের ক্ষেত্রে, কিন্তু তোর জন্য আমার হাতই যথেষ্ট। কারণ অপরাধ স্পর্শ, তাই শাস্তিও হবে স্পর্শ দিয়ে, হয়তো হাড় ভেঙে নয়তো মাংস ছিঁড়ে। মাহাদীপের ঠান্ডা কণ্ঠে অগ্নিঝরা কথাতে শাহরিয়ারের টনক নড়ে।
সেই দিনের ঘটা দৃশ্যপট তার মস্তিষ্কে হানা দেয়। মনে মনে কেয়াকে বিচ্ছিরি গালিতে জর্জরিত করে শক্ত কণ্ঠে বলে, বেশি হয়ে যাচ্ছে না? বেশি না, আমি জাস্ট শেখাবো কারো মূল্যবান বস্তুতে নোংরা হাত দিয়ে স্পর্শ করলে তার মালিক কিরূপ প্রতিক্রিয়া জানায়। আমি যুদ্ধের ময়দান পছন্দ করি, তবে ব্যক্তিগত আক্রমণ সহ্য করি না। তা বইয়ের গোলাম, তোর ব্যক্তিগত জিনিসে আমি না হয় একটু টাচই করেছি, এতে ক্ষতি কি? মাহাদীপের স্তিমিত নেত্র ক্রুদ্ধ অঙ্গারে নেই জ্বলে ওঠে। একটানে গলা চেপে ধরে পচা কাঠের টেবিল ওপর ছুঁড়ে ফেলে শাহরিয়ারকে। ডান হাতটা নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে কবজি চেপে ধরে সে। হাতের মুভমেন্ট চলতে থাকে প্রাণঘাতী শুটলের ন্যায়। শাহরিয়ারের ডান হাতে উচ্চ চাপ ফেলতে ক্যাক শব্দ তার কানে পৌঁছায়। মাহাদীপের ভুরু জোড়া সামান্যতম বাঁকায় না, শুধু ঠোঁটের কোণে টান পড়ে। অতিরিক্ত চাপ দেওয়ার কারণে হাড় ভাঙ্গার শব্দে তার চোখ জোড়া ঝলকে ওঠে, ঠিক যেমন তীব্র আলো নিচে ধারালো ছুরি রাখলে ঝলকায়। শাহরিয়ার আর্তনাদ করে ওঠে। অসহনীয় যন্ত্রণায় হাঁপাতে শুরু করলো গলার শিরগুলো, তার দড়ির মতো টান টান ফুটে ওঠে। মাহাদীপ চুল টেনে ধরে শাহরিয়ারের মুখ নিজের কাছে নিয়ে আসে। বের হতে থাকা গরম নিঃশ্বাস উপচে পড়ছে সন্দেহহীনভাবে। চোখের দৃষ্টি এতটাই কাছে নিয়ে আসে, মনে হয় যেন তার গভীর দৃষ্টি ভেদ করে সরাসরি মগজে পৌঁছে যাবে। আবার বল। আমার লোকেরা যদি জানতে পারে একবার, তোর জীবনের নিঃশেষ বইয়ে দেবে শুয়ারের বাচ্চা। আই এম অলওয়েজ রেডি ব্লাডি বিচ। শাহরিয়ারের মুখ খুলতে চায় কিন্তু পারে না। মাহাদীপ তার ডান হাতটা ধরে বাঁকা করে টেবিলের উপর পিঠমোড়া করে চেপে ধরে। হাতের আঙ্গুলগুলোতে নিখুঁত অ্যাঙ্গেলে চাপ দেয় পরপর 3 বার। শাহরিয়ারের চোখ বিস্ফোরিত হয়ে ওঠে, মুখের ভেতর থেকে গঙ্গানির মতো শব্দ বের হয়, কিন্তু মাহাদীপের ভিতরে কোনো প্রতিক্রিয়া নেই, না কোনো উন্মাদনার আভাস। তার কাছে যেন সমস্তটাই শ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক। শাহরিয়ারের ডান হাতের কবজিটা একদম উল্টো দিকে বেঁকে যায়, আঙ্গুলগুলো নিসার হয়ে আসে, মুখে হতে বের হতে থাকে ফেনা। পাশে থাকা পরিত্যক্ত ভাঙ্গা কাঠের মাঝে মাহাদীপ ভাঙ্গা হাত ঢুকিয়ে পেঁচাতে থাকে অনবরত। এক লহমায় রক্তাক্ত হয়ে ওঠে সেই হাত। রক্তের ফোঁটা টেবিলের উপর ছিটকে পড়ে, পুরনো কাঠের ফাঁকে ফাঁকে জমে যায় সাথে সাথে। মাহাদীপ গলা চেপে ধরে হাতের মুঠোয় পাকিয়ে নাক বরাবর ঘুষি দিয়ে টেনে তুলে সরাসরি মেঝেতে ছুঁড়ে ফেলে। ভাঙ্গা হাতটা শরীরের নিচে চাপা পড়ে যায় শাহরিয়ারের। নাক মুখ দিয়ে ঝরতে থাকে ক্রমাগত রক্ত। মাহাদীপ এক পা ভাঁজ করে শাহরিয়ারের সম্মুখে বসে, ফের হাতের মুঠোয় পাকাই সে। হাতের শিরাগুলো ফুলে ফেঁপে ওঠে ভয়ানকভাবে। লালসা মাখা চোখের দিকে নজর পড়ে তার, যে চোখ তার অর্ধাঙ্গিনীর উপর ফেলেছে কুদৃষ্টি। তবে সে বেছে নেয় ডান হাতের সঙ্গে ডান চোখ। একদম মাঝ বরাবর হাত পাকিয়ে সজোরে ঘুষি দিতেই কুকিয়ে ওঠে শাহরিয়ার। চোখ বুজে নেই সঙ্গে সঙ্গে, বাম চোখও তার ঘোলা হয়ে ওঠে একই সঙ্গে। অবচেতন হওয়ার মুহূর্তে কানে ভেসে আসে সেই গর্জিত কণ্ঠ। তোর ধারণা নেই কতটা কঠিন অনুশাসন আমি মেনে চলি, যার কারণে তুই এখনো মুক্ত আছিস। তবে শীঘ্রই এর সমাপ্তি ঘটবে। তুই আমার বউয়ের হাত স্পর্শ করেছিস, আমি তোর স্নায়ু স্পর্শ করলাম। গোডাউনের বাতাসে ভাসে গঙ্গানের শব্দ। শাহরিয়ারের চোখ বুজে আসে। মাহাদীপ বসা ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। হাতে লেগে থাকা রক্ত টেবিলের কোণে মুছে ফেলে সে রোদের সীমানা টানে। অচেতন দেহের উপরে নিজের দেহের ছায়া ফেলে লুকিয়ে রাখা তৃপ্ততা প্রকাশ করে নীরবে। অতঃপর শীত দ্বারা সোজা রেখে প্রস্থান নেয় নির্বিকার চিত্তে। রাত 9টা, কুঞ্জবন 1। ড্রয়িং রুম জুড়ে চলছে বেশ হাসি খুশি আলাপন। কেয়া ঝরঝরে কণ্ঠে নেপাল কাঠমান্ডু পোখরা শহরের সৌন্দর্যের বিবরণ করে যাচ্ছে বিশদভাবে, যেন সেই অপরূপ সৌন্দর্যের ঘোর হতে এখনও বের হতে পায়নি সে। বলতে পায়নি হিমালয়ে ধূসর সাদা আবরণ। এখনও মন পড়ে রয়েছে সেই নামছে বাজার নাগারকোটের মাঝে। খেয়ার আগ্রহী শ্রোতা হিসাবে রয়েছে তার শ্বশুর শাশুড়ি, চাচা শ্বশুর এবং রফিক। অন্যদিকে শুধু দর্শক হিসাবে রয়েছেন মিসেস নাজিয়া। মধুর শ্রোতা হওয়ার মতো সুসম্পর্ক তার খেয়ার সঙ্গে নেই। ফোনের দিকে দৃষ্টি ফেলে চোখে মুখে বিরক্তিতে তা লেপ্টে রেখেছেন একাধারে। তার এই বিরস চোখ মুখ স্পষ্ট বার্তা দিচ্ছে সামনে বসা রমণীটির কথা শুনতে তিনি বিন্দুমাত্র আগ্রহী নন। উপায়ন্তর না পেয়ে শুধুমাত্র নিজেকে ধরে রেখেছেন এখানে।
মোহাম্মদ আলী খান এবং মিসেস সালমাও নেপাল শহর পরিভ্রমণ করে এসেছেন, কিন্তু দুজনে কেউই কেয়ার কথার মাঝে নিজেদের ভ্রমণের অভিজ্ঞতার কথা তুলে ধরে না। খেয়ে হাত নেড়ে নেড়ে রাকা লেকের নীল স্বচ্ছ পানির কথা উল্লেখ করে। মোহাম্মদ আলী খান এ পর্যায়ে কথা বলতে গেলে তার মিসেস নিষেধ করেন। ওকে বলতে দাও, যদি বলি আমরাও এগুলো দেখেছি তাহলে এই সুন্দর ট্রিপ বর্ণনা করার আগ্রহ হারিয়ে ফেলবে। দেখছো না চোখ মুখে আমার কবুতর ছানাটার কি উচ্ছ্বাসতা, কি দরকার নিজেদের কথা উপস্থাপন করে সেগুলো ভাটা দেওয়ার। মোহাম্মদ আলী খান নিজেকে গুটিয়ে নেন তৎক্ষণাৎ, আলগোছে হেসে মিসেস সালমার কথাই সায় জানায়, দৃঢ় কণ্ঠে বলে, রাইট, মাঝখানে বাচ্চাটা জিমে গিয়েছিল, এখন দেখো প্রফুল্ল লাগছে কত। আসলে এত কঠিনতার মাঝেও একটু একটু করে ওদের জন্য কোমলতা খুঁজে বের করে দেওয়াটা আমাদের দায়িত্ব। কে রফিকের সাহায্যে বড় লাগেজটা টেনে এনে সবার জন্য আনা উপহার এক একে বের করতে থাকে। বাড়ির মেয়েদের জন্য এনেছে পশমিনার তৈরি শাল, স্কার্ফ। নীর আর কেয়ার জন্য আলাদাভাবে এনেছে কার্ডিগান। বাড়ির পুরুষদের জন্য এনেছে নেপালের ঐতিহ্যবাহী টুপি, শাল। রফিকের মেয়ের জন্য এনেছে কাচের পুতুল, নকশা করা কারুকাজ খচিত ব্যাগ। এক একে উপহার বন্টনের মাঝে মিসেস সালমা উঠে চা করে আনেন। ট্রে হতে সবার হাতে হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে হাসি মুখে বলেন, দেখেছ মহসিন, আমার বৌমা কেনাকাটা শিখে গেছে। মহসিন আলী খান গায়ে ঘিয়ে রঙের চাদরটা বিছিয়ে মাথায় টুপি দিয়ে বলেন, আমার তো দারুণ পছন্দ হয়েছে ভাবি। রফিকও একই সাথে সুর মিলিয়ে বলে। তারও মোহাম্মদ আলী খান চোখ পাকিয়ে বলেন, আমি তাহলে আর বাদ যাই কেন বৌমা, বন্ধ নাই? সবাই একসঙ্গে হেসে ওঠেন। মিসেস সালমা এক পলক ছোট জায়ের দিকে তাকিয়ে মিষ্টি হেসে খেয়াকে বলেন, কালকে সকাল সকাল বনশ্রীতে গিয়ে উপহারগুলো দিয়ে আসবে কেমন? কালকে সকালে? হ্যাঁ, উপহার পুরানো করতে নেই, যত তাড়াতাড়ি দেওয়া যায় তত ভালো, তাছাড়া এর গায়ে মিষ্টি গন্ধটা হারিয়ে যায়। কেয়া সশ্রদ্ধায় শাশুড়ি মায়ের দিকে তাকায়, মুখে নরম হাসি ফুটিয়ে তুলে বলে, ঠিক আছে। মিসেস নাজিয়া ক্রমাগত শাশুড়ি বৌমার আদরে আলাপন দেখে বিরক্ত হয়ে ওঠেন। চায়ের কাপ রেখে বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে পানসে মুখ করে চলে যান। কয়েক পা বাড়াতে না বাড়াতে এই মুহূর্তে তার ফোনে ফোন আসে। অপরিচিত নাম্বার ভেবে রিসিভ করবে না ভেবেও কি মনে করে রিসিভ করে সে। ড্রয়িং রুমের মাঝপথে গিয়ে হ্যালো বলতেই অপর পাশ হতে কিছু কথা তার চলন্ত পাখি থামিয়ে দেয়। কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে থেকে সে কথাগুলো শ্রবণ করে, অতঃপর হাত ফসকে ফোনটা ফ্লোরে পড়ে শব্দ করে ওঠে। একই যুগে উপস্থিত পাঁচজন মিসেস নাজিয়ার আশঙ্কিক কাণ্ডে বিস্মিত হয়ে তাকান। হঠাৎ এমনভাবে ঠাউর করতে না পেরে মহসিন আলী খান দ্রুত উঠে স্ত্রীর কাছে ছুটে যান। মিসেস নাজিয়া হুট করে চিৎকার দিয়ে কেঁদে উঠে আওড়াতে থাকেন, শাহরিয়ারের বাবা আমার আর আমার শাহরিয়ার। মিসেস সালমা একই সঙ্গে এসে ছোট যাকে আলগোছে আগলে নেন, শান্ত কণ্ঠে বলেন, কি হয়েছে নাজিয়া, এমন করছো কেন? শাহরিয়ার হসপিটালে, আমার শাহরিয়ার হসপিটালে ভাবি। হসপিটালে মানে? আইসিইউতে আছে। কেয়ার সিদ্ধার বেয়ে হুট করে ঠান্ডা স্রোত বয়ে যায়। হাত হতে লোকটা কাগজের লণ্ঠনটা গড়িয়ে পড়ে নিচে। এই মুহূর্তে বলা কথাটা তার ঠিকভাবে বোধগম্য হয় না। অবাক নয়নে তাকিয়ে থাকে সে। শাহরিয়ার হসপিটালে, আইসিইউতে মানে? রাত 10টা ছাড়িয়ে যাচ্ছে। মিসেস নাজিয়া সহ বাড়ির সবাই তড়িঘড়ি করে প্রস্তুত হয় হসপিটালে যাওয়ার জন্য। শুধুমাত্র খেয়া বাদে খেয়া জানে না কেন সে যেতে চাইছে না। মিসেস সালমা জানতে চাইলে আনমনে বলে ওঠে, একসাথে এত মানুষ গিয়ে ভিড় করার দরকার নেই আম্মু, আপনারা গিয়ে দেখে আসুন, কাল সকালে না হয় ওনার সাথে গিয়ে দেখে আসবো। মিসেস সালমার কথা বাড়ান না, দৃঢ় কণ্ঠে বলেন, তোমার যেটা ভালো মনে হয়, সাবধানে থেকো। মোহাম্মদ আলী খান মাহাতিবকে ফোন করে যাচ্ছে ক্রমাগত। এই বিপদের দিনে ছেলে খোঁজ পাচ্ছেন না তিনি। হাতের ঘড়ির দিকে তাকিয়ে সবাইকে গাড়িতে বসার ইশারা করে সে অস্থির চিত্রে এগিয়ে যায় মিসেস সালমার দিকে। তাকে প্রশ্ন করার পূর্ব মুহূর্তে গেটের ভিতরে প্রবেশ করে লিওনের গাড়ি। দারোয়ান দৌড়ে গিয়ে পার্কিং করার জায়গা দেখিয়ে দেয়, কারণ সম্মুখে আরেকটা গাড়ি বের হওয়ার মুখে প্রায়। ফ্রন্ট লাইটের আলো নিভে মাহাতিব গাড়ি হতে নামতেই মোহাম্মদ আলী খান বিচলিত কণ্ঠে বলেন, তুমি এসেছো? কতবার ফোন করেছি, রিসিভ করছো না কেন? মাহাতিব পকেট হতে ফোন বের করে দেখে ফোন বন্ধ তার। শান্ত কণ্ঠে জবাব দিয়ে বলে, ওহ, চার্জ শেষ হয়ে গেছে হয়তো। হসপিটালে যেতে হবে এক্ষুনি। শাহরিয়ারকে আইসিইউতে রাখা হয়েছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি।
কাম ডাউন বাবা, তোমরা যাও, আমি আসছি। আমাদের সঙ্গে যাবে না? যেতে পারছি না। ও, তাহলে আমরা যাচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো প্লিজ। কিভাবে হলো, কারা করলো, এগুলো দেখতে তোমাকে দরকার পড়বে। শিওর প্লিজ। একে একে দুটো গাড়ি বের হয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। দারুণ গেট লাগানো মুহূর্তে মাহাদীপ খেয়ার সামনে এসেই দাঁড়াতে খেয়া সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি এখন গেলেন না কেন? যাওয়ার প্রয়োজন বোধ করছি না এখন। চাচিমণি চাচু কি ভাবলো? যাওয়াটা উচিত ছিল আপনার। তাদের আমাকে দরকার আইনি কাজে, পেশেন্টকে দেখতে নয়, আর সেটা কালকে সকালে করলেও হবে। এখন ভেতরে চলুন ম্যাম, প্লিজ। খেয়ার চোখে মুখে প্রশ্নাত্মক ভাব অসম্পূর্ণ রেখে মাহাদীপ তার হাত ধরে ভিতরে প্রবেশ করে। আর ঠিক সেই মুহূর্তে খেয়ার চোখ যায় তার মেজর সাহেবের হাতের লাল আভার দিকে, যার উপরিভাগে চামড়া ছিলে কিছুটা মাংস বের হয়ে আছে, রক্তাক্ত প্রায়। হাঁটা থামিয়ে ফেলে সে, ক্ষত হাত হতে নিজের হাত ছাড়িয়ে নিয়ে স্তিমিত প্রাণে জিজ্ঞেস করে, আপনি করেছেন? আমাকে সন্দেহ হলো? সন্দেহ নয়, অনুধাবন করতে পারছি। বুঝতে পেরেছি, আমার বইয়ের পরীক্ষার খাতা যথাযথভাবে মূল্যায়ন করা হয় না, এজন্য বাজে রেজাল্ট আসে। প্রখর অনুধাবন শক্তি যার, CGPA 3 বিলং করে সে নিঃসন্দেহে। মজা করছি না প্লিজ, আমি সিরিয়াস। মাহাদীপ নিজের কক্ষ প্রবেশ করতে গিয়ে পিছনে ঘুরে তাকায়, ঠোঁটের উপর ঠোঁট চেপে বলে, হতে পারে আমি তোমার আনইজি শব্দটাকে সিরিয়াস হিসেবে নিয়েছিলাম। 24শে ফেব্রুয়ারি রবিবার, শীত কুয়াশা ভেজা সকাল। সূর্যকে করে রেখেছে অন্তরাল, জনমানুষের অস্তিত্বের ছায়া মেলেনি খুব একটা। ব্যস্ত রাতের কর্ম শেষ করে এখনও রয়েছে নিদ্রায় মগ্ন। চড়ুই পাখির গুঞ্জনে মুখর রাস্তার পাশে কৃষ্ণচূড়া ডালখানা সারি বেঁধে বসে ধরনী জাগাতে তারা যেন হয়ে উঠেছে একে অপরের মুখর। ভোরের টাটকা শিশির মারাতে আজ লনের পাশে ছোট্ট বাগানটায় হাঁটাহাঁটি করছে খেয়া। শুভ্র পায়ে নরম সবুজ ঘাসে লেগে থাকা জলকণাগুলোর স্পর্শ পেতেই সমস্ত শরীরে তার শিহরণ বয়ে যাচ্ছে। গায়ে জড়ানো পাতলা একখানা উলের চাদর, পরনে ঢিলে ঢালা বেগুনি রঙের কুর্তি। মানুষ নাকি অভ্যাসের দাস। মেজর সাহেব সেই যে নেপাল হতে তাকে প্রাতঃভ্রমণের অভ্যাসটা গড়িয়ে দিল, সেই অভ্যাস এখন তার কাছে হয়ে উঠেছে দৈনন্দিন কর্ম, অনিবার্য। অথচ একটা সময় ছিল যখন ভোরে ঘুম থেকে ওঠা তার কাছে ছোটোখাটো পানিপথের যুদ্ধের মতো লাগতো। দেহ মনের বিরুদ্ধে ভোরে উঠে স্কুল কলেজে দৌড়াতে হতো। সময়ের উলটপালট গতির কারণে স্কুলের টিচাররা কানে ধরে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখত। অন্যদিকে দাদিবুর হাতে শাস্তিভক্ত নিত্যদিনের সঙ্গী। দোতলা হতে বেরিয়ে আসা গোলাপি গেটফুল হাত দিয়ে নেড়েচেড়ে দেখতে দেখতে কে পুরোনো দিনের কথা ভেবে আনমনে হাসে। সময় কত দ্রুত চলে যায় জীবন হতে। আজ হতে হতেই কালকের গোধূলি বিকেল এসে হাজির হয়, অথচ জীবন থেমে গেলেও ঘড়ির কাঁটায় যেন থেমে নেই নিয়ম। ঠোঁটের স্মিত হাসি বজায় রেখে খেয়া হুট করে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। চোখ দুটো ছোট ছোট করে সে আশেপাশে নজর বুলিয়ে দেখতে থাকে। মনে হলো কেউ একজন ছিল তার পিছনে। তাকানোর সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেছে। কপাল সামান্য কুঞ্চিত হয়ে ওঠে। সত্যি কি কেউ ছিল না, নাকি চোখের ভ্রম? মুখের সামনে জুড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে কে আবার সামনে ঘুরে তাকায়। মনোযোগ ফুলগুলোর ওপর রেখে পঞ্চ ইন্দ্রিয় সজাগ রাখে পিছন দিকে। কয়েক সেকেন্ডের ব্যবধান সৃষ্টি হয়। নাকের কাছে এসে ঠেকে খুব পরিচিত এক মানবীর শরীর হতে আসা পারফিউমের ঘ্রাণ। দ্বিধাদ্বন্দ্বের দেওয়াল ভেঙে সক্ষময় এই ঘ্রাণের সঙ্গে পরিচিত। ঠোঁটের কোণে তার মৃদু হাসি বয়। দৃষ্টি ফুলের দিকে রেখে নরম কণ্ঠে বলে, আমি হয়তো বুঝতে পেরেছি দেয়ালের আড়ালে কে দাঁড়িয়ে আছে। লুকোচুরি খেলা শেষ হলে সামনে আসতে পারে সে, আমার কোনো আপত্তি নেই। খেয়া নিঃসংকোচ নীরব বার্তা। দেওয়ালের আড়ালে দাঁড়ানো মানবীর কর্ণকুড়ে এসে পৌঁছায়। সঙ্গে সঙ্গে দু চোখ জোড়া বন্ধ করে ঠোঁটে ঠোঁট চেপে ধরে সে। ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে লজ্জার ভার কমায়। বাম হাত দ্বারা সামনে ছড়ানো লম্বা বেনি পিছনে ঠেলে পা বাড়ায় সামনে। পরনে কলেজ ইউনিফর্ম, কাঁধে ঝুলানো ব্যাগ, সবুজ রঙের ওয়াটার পটটার ভিতরে পানি হেলে দুলে কাঁপছে। খেয়ার কর্ণে আসা হাঁটার শব্দ সে নিজের মুখে জড়ানো হাসিটাকে খুব কষ্টে নিবারণ করে স্বাভাবিক থাকার চেষ্টা করে। আলতো করে ঘাড় ঘুরিয়ে সরাসরি তাকায় সামনে দাঁড়ানো রমণীর পানে। অন্যদিকে রমণীর চোখে চোখ পড়তে নামিয়ে নেয় সঙ্গে সঙ্গে।
কেয়া নীরের এই জড়তা মাখা রূপ দেখে হাসে। একটা বছর হয়ে এলো, এখনও এই মেয়ে তার সঙ্গে খোলামেলা হয়ে উঠতে পারেনি, না গড়ে তুলতে পেরেছে স্বাভাবিক সম্পর্ক। কেয়া অনেক চেষ্টা করেছে নিজেদের ভেতরে দূরত্ব কমিয়ে আনতে, কিন্তু সময় সুযোগ কিংবা মিসেস নাজিয়ার নিষেধাজ্ঞা নীরকে দূরে ঠেলে দিয়েছে আরও। তবুও ইদানিং সে খেয়াল করেছে নীর হুটহাট কারণ ছাড়াই তার আশপাশে বেশ ঘুরঘুর করে। যদিও সে একটা কারণ মনে মনে ধরে রেখেছে, তবে যাচাই করার সুযোগ এখনো হয়ে ওঠেনি। কলেজে যাচ্ছ? হ্যাঁ। নাস্তা করেছো? এত ভোরে আমি কিছু খেতে পারি না। কিছু বলতে চাও নীর? স্নেহমাখা নরম সুরে বলা কথাই নীর চোখ তুলে তাকায় কেয়ার দিকে। ঠোঁট তার কাঁপছে মৃদু, কিন্তু সংকোচ মিশ্রিত দৃষ্টি তাকে লেপটে ধরে আষ্টে পিষ্টে। নিজের এই অস্বস্তিকর ভাবটাকে সে অনেক চেষ্টা করে কাটাতে, কিন্তু পারে না। নতুন কলেজে ভর্তি হওয়ার পর এখন কারোর সাথে মিশতে পায়নি সে। ফ্রেন্ড বানাতে খুব ভয় হয়। যার সঙ্গে একটু কথা বলে বেশিক্ষণ হুট করে মনে পড়ে ছোঁয়ার কথা, ছোঁয়ার বিশ্বাসঘাতকতার কথা। সরে আসে সেখান হতে, চুপচাপ হয়ে যায় একদম। ব্যাগে মাথা গুজে ডুব দেয় নিজের মলিন জগতে, যেখানে সে শুধুই একা। ক্লাসে তাকে নিয়ে চলে বিস্তর কানাঘুষা, দেমাগি অহংকারী কিংবা বড়লোকের মেয়ে ট্যাগ দিয়ে চলে গসিপ। একে অপরে আর চোখে তাকিয়ে হাসতে থাকে। কেউ কেউ সরাসরি এসে জিজ্ঞেস করে ক্যান্টনমেন্টে কি চলছিল না। নিজ চুপিসারে হজম করে নেয় সব কথা। মুখ ফুটে প্রতিবাদ তার আসে না। বাসে এসে রাতে পড়তে পড়তে তার চোখ ভিজে ওঠে সাদা কালো বইয়ের পাতা। তার নিঃশব্দের কান্না কেউ শুনতে পায় না। নিচে হয়ে থাকে বধির। যখন মাত্র অতিরিক্ত কষ্ট তার জন্য বোঝা হয়ে ওঠে, তখন নিজেকে ক্ষান্ত করতে ছোটে ওয়াশরুমে। সাউথ ছেড়ে ফোপানোর কান্না চার দেওয়ালের মাঝে অবশিষ্ট থাকে। অতঃপর নিজেকে শান্ত করে ফের বসে পড়ার টেবিলে। পাখির কলকাকলির সুর ভেসে যায়। পিছন হতে ডান হাতখানা বের করে সন্তপনে হালকা সাদা গোলাপির মিশলে একগুচ্ছ মাধবীলতা ফুল। হাত বাড়িয়ে সে খেয়ার দিকে এগিয়ে দিয়ে জনগলা উন্মুক্ত করে বলে, প্রিন্সেসের জন্য এই ফুল? খেয়ার ঠোঁটের হাসি প্রসারিত হয়। মিষ্টি হেসে সে হাত বাড়িয়ে নেই ফুলগুলো। ভোরবেলা সতেজতা মাখানো ফুলে এখনো লেগে আছে শিশির কণা। আদুরে কণ্ঠে বলে, ঠিক আছে, আমি প্রিন্সেসকে দিয়ে দিব। সাথে বলবো এটা তার ফুপিমণি হতে পাওয়া স্পেশাল গিফট। এটা স্পেশাল নয়, প্রিন্সেসের জন্য স্পেশাল গিফট হিসেবে থাকবে অন্য কিছু। কেয়া কিছু বলবে তার আগে গ্যারেজ হতে বের হওয়া গাড়ির হর্ন বেজে ওঠে। মহসিন আলী খান নীরকে ড্রপ করে দিয়ে চলে যাবে অফিসের দিকে। যথেষ্ট সময় পার হওয়াতে সে গাড়ির হর্নে নীরকে তাড়া দেয়। নীর বাবার গাড়ির হর্ন শুনে খেয়ার দিকে এক পলক চেয়ে মাথা নিচু করে প্রস্থান নেয় তড়িঘড়ি করে। কি হয়েছে আমার কবুতর ছানা? মমতার মাখা আবেশিত কণ্ঠ, অতি পরিচিত হাতের স্পর্শ। কাঁধের উপর হাতের ছোঁয়া পেতে কেয়া আগ্রহী গলায় জিজ্ঞেস করে, নীর বেবি পছন্দ করে আম্মু? মিসেস সালমা বের হয়ে যাওয়া গাড়ির পানে এক পলক তাকান, শীতল কণ্ঠে বলেন, হ্যাঁ। তুমি বুঝলে কি করে? কেয়া হাতে থাকা মাধবী ফুলের গুচ্ছটা উঁচিয়ে ধরে শাশুড়িকে দেখায়। নির্মেদ স্বরে বলে, প্রিন্সেসের জন্য গিফট দিয়ে গেল। বাহ! ওর এই ছোট্ট কাজটা আমাকে ভীষণ আনন্দিত করেছে আজকে। মিসেস সালমা হেসে খেয়ার 6 মাস 17 দিনের উঁচু হওয়া পেটটায় আলতো করে হাত রাখেন। একটু ঝুঁকে আদরে বলি আওড়াতে বলেন, আমার কুঞ্জবনের রাজকন্যা সাহেবা, দেখুন আপনার জন্য সবার কি ভালোবাসা। চলে আসুন তাড়াতাড়ি আমাদের কাছে। দাদু ভাই, দাদুমণি, ফুপিমণিরা যে আর অপেক্ষা করতে পারছে না। খেয়া শত স্ফূর্ত হাসে। তার জীবনটাকে এখন মনে হয় ক্যানভাসের চিত্রপটের মতো, যেতেই একসাথে মিলিত হয়েছে রংধনু 7 রং। তুলির ছোঁয়ায় জীবন্ত করে তোলা হয়েছে রঙিন বাহারি স্বপ্ন। তার ভিতরে একটু একটু করে রক্ত মাংসে গড়ে উঠছে মেজর সাহেবের চিহ্ন, তাদের দুজনের অস্তিত্ব। ছনছাড়া স্রোতের ন্যায় প্রবাহিত এই মেয়েটা মাতৃত্বের স্বাদকে উপভোগ করছে দারুণভাবে। মনে পড়ে অক্টোবরের 6 তারিখের কথা, জীবনের সুখকর এক মুহূর্ত হিসেবে যেটা থেকে যাবে স্মৃতির কোঠায়। মা হওয়ার প্রথম অনুভূতি সেদিন সে অনুভব করেছিল। বাচ্চা কনসিভ করার 1.5 মাসের মাথায় জানতে পেরেছিল তার ভিতরে একটা ছোট্ট মানব চুপিসারে আগমন ঘটিয়েছে।
ডাক্তার হতে পাওয়া পজিটিভ রিপোর্ট তার জীবনের সমস্ত নেগেটিভিকে দমিয়ে দিয়েছিল। এক লগ্নে চোখের কোণে নীরবে গড়িয়ে পড়েছিল অশ্রু। মিসেস শিনের কান্না, দাদিপুর কপালে চুম্বন, শাশুড়ি মায়ের ভালোবাসে সিক্ত হয়ে উঠেছিল ক্ষণে ক্ষণে। কেয়ার খুশিতে দিশেহারা অবস্থা। তার হাতের আদলে গড়ে ওঠা বোনটা মা হতে চলেছে, অথচ সে নিজে ছিল বোন হিসাবে মায়ের পরিপূরক। ঘোলাটা চোখে বলেছিল, তোর মেজর সাহেব একটা নির্দয় ব্যক্তি। বউ নিজেই তো একটা দাঁত বাঁকা পাগল বাচ্চা, সে আরেকটা বাচ্চা সামাল দিবে কি করে? কেয়ার মেজর সাহেবের কথা মনে পড়ে। সেই খুশির রাতে সে নিজ হতে ফোন করেছিল তাকে। দুবার রিং হয়ে কেটে যায়, অতবার তাৎক্ষণিকভাবে ওনার হতে ফোন আসে। লাজুক ললনার চোখে মুখে লাজুকতা জেপটে ধরে। কিভাবে বলবে বলবে করে যখন সে বলে ফেলে খুশির সমাচার, তখন অপর পাশ হতে যায় খানিকক্ষণের জন্য নিস্তব্ধ। মেজর মাহাদীপ বাবা হওয়ার সুখানুভূতি নেই নির্জনে, আর তার এই মুখ প্রতিক্রিয়া স্বচক্ষে দেখার বাসনা ছিল খেয়ার তীব্রভাবে। ভেবেছিল সামনাসামনি এই খুশির বার্তাটা দিবে। কঠোর ব্যক্তিত্বের মানুষটার পিতৃত্বা অনুভব দেখবে দু চোখ ভরে, কিন্তু তার হয়ে ওঠে না। ভাগ্যে পাঠায় অন্য গন্তব্যে। আগাম 3 মাস কোনো ছুটি না থাকায় বাসনা বিলাসকে দিতে হয় বিসর্জন। যান্ত্রিক মুঠোফোনে ভাগাভাগি করে নিতে হয় নিজেদের জীবনের দ্বিতীয় অধ্যায়ে। কি ভেবে চলেছ? এমন কিছু না আম্মু। চলো এখন ভেতরে গিয়ে হালকা নাস্তা করে নিবে। খেয়ার খাবারের কথা শুনতেই চোখ মুখ কুচকে আসে। প্রেগনেন্ট অবস্থায় খাওয়া দাওয়া তার কাছে সবচেয়ে ঝামেলার বস্তু হয়ে উঠেছে। একরাশ অরুচি তার মুখ জুড়ে। যা খেতে চায় সেটা পায় পরিমাণে খুবই কম, আর যা খেতে চায় না সেটার পরিমাণ থাকে সবচেয়ে বেশি। আর তার খাবারের প্রতি সবচেয়ে বেশি নজর মেজর সাহেবের। মিসেস সালমার থেকে সে প্রত্যেকদিন তথ্য নেই, সঙ্গে জুড়ে দেয় নানান নির্দেশনা। কি খেতে ইচ্ছে করছে তোমার? খেয়ার শাশুড়ি মায়ের মুখ হতে এমন কথা শুনে অবাক চোখে তাকায়। বিগত 4 মাসে সে এমন কথা শুনিনি। কণ্ঠে সন্দেহী ভাব রেখে জিজ্ঞেস করে, বলবো? জি আম্মাজান বলুন। খেয়া শাশুড়ি মায়ের আশ্বাসিত কণ্ঠে সন্দেহী ভাব দূর করে হাসি মুখে বলে, তেলে ভাজা পরোটা আর গরুর মাংস। দারুণ মজার খাবার। অনেক মজার আম্মু, আপনিও আমার সঙ্গে খাবেন? খাওয়া যেতেই পারে। খেয়া খুশিতে টকবগিয়ে ওঠে। আজ কতদিন পর সে নিজের পছন্দ মতো খাবার খাওয়ার অনুমতি পেল। মিসেস সালমা খেয়ার হাত ধরে ধীরে ধীরে ঘরের দিকে অগ্রসর হতে থাকেন। সাবধানে সতর্কতার সহিত ড্রয়িং রুমে প্রবেশ করে সোফায় বসিয়ে দেয় তাকে। অতঃপর দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখতে দেখতে বলেন, সকাল 7টার সময় তেলে ভাজা পরোটার সঙ্গে গরুর মাংস। কম্বিনেশনটা যদিও দারুণ, তবে সময়টা পারফেক্ট নয়। অতএব কবিতর ছানা, ছোট্ট কবিতর ছানার যাতে কোনো রকমের অসুবিধা না হয় সেজন্য উপরে হতে আমাদের বিশেষ নির্দেশনা রয়েছে। তোমার হাজব্যান্ড হতে সেক্ষেত্রে একটু পালা বদল হবেই। তেলে ভাজা পরোটাটা পরিবর্তন হয়ে রুটি আসবে এবং গরুর মাংস পরিবর্তন হয়ে সবজি আসবে। খেয়ার মুখে অন্ধকার নামে। বড় বড় চোখে সে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে থাকে একযোগে। অসহায় কণ্ঠে বলে, কিন্তু আম্মু। মিসেস সালমা কিচেনের দিকে পা বাড়াতে বাড়াতে বলেন, কি করি বলুন? আমরা হচ্ছে হুকুমের গোলাম। মেজর সাহেব তা নয় তো আমাদের সহ আপনাদেরকে পিস্তলের ঝলক দেখিয়ে ছাড়বেন। খেয়া লম্বা করে দীর্ঘশ্বাস ফেলে। তার শাশুড়ি মায়ের আশ্বাস বাণীতে খুশি হওয়াটাই ভুল হয়েছিল। ইস, কত সহজে বিশ্বাস করে নিয়েছিল সে অনুমতি পাবে। তেলে ভাজা পরোটা আর মাংস। এই যে বাচ্চা পেটে থেকেই বাবার মতো নিয়ম জারি করছো, তাই না? একটাবার আসো আমার কাছে, বাবা মেয়ে দুজনকেই পানিশমেন্ট দেব। তোমাদের জন্য আমার মজার মজার খাবার থেকে বঞ্চিত হতে হচ্ছে। চরম অন্যায়। হেডকোয়ার্টার জালালাবাদ, সেনানিবাস, সিলেট। সার্বিক দিক দিয়ে বিবেচনা শেষে আমরা তাহলে একটা ক্রমবিন্যাস করি। মেজর জেনারেল সৈয়দ আজমিরের ডাকা কনফারেন্স শুরু হয়েছে 1 ঘন্টা যাবৎ। চলমান এই কনফারেন্সে উপস্থিত রয়েছে 5 জন সেনা অফিসার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার, লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হক, মেজর মাহাদীপ এবং ক্যাপ্টেন নিশাত এবং ক্যাপ্টেন আরাফাত। হাতে রাখা মার্কার দিয়ে হোয়াইট বোর্ডটাই যথাক্রমে 1, 2, 3 লিখে মেজর জেনারেল সাহেব সামনে ঘোরেন। দুহাতে মুষ্টিমেয় করে পিছনে ফেলে গম্ভীরতার ছাপ ঢেলে বলেন, জৈন্তপুর এক অমীমাংসিত কেস। কেন? এটার আমরা সুস্পষ্ট সমাধান
পাচ্ছি না এখনও। আমরা বিবেচনা করি ফিরে যাই মেজর মাহাদীপ এবং প্রায়ত ক্যাপ্টেন সাজিদের যৌথ পরিচালনায় সর্বপ্রথম অপারেশনে, যেখান থেকে রফিক নামের এক গ্যাংস্টারকে আটক করা হয়েছে। মেজর জেনারেল সাহেব বোর্ডে 1 নম্বরে রফিক লিখে ফের বলেন, দ্বিতীয় অপারেশন ড্রাগ ব্যবসায়ী মজুদ শেখ এবং তৃতীয় অপারেশন ওপরে স্তরের ড্রাগ কিলার বায়ার মিনাতকে ধরতে সক্ষম করেছে। সংঘটিত হয়েছে বন্দুকযুদ্ধ। এদের মধ্যে শুধুমাত্র রফিককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, বাকি দুজন আমাদের নিকটে। ওকে, ক্লিয়ার, লেটস গো দ্য মেন পয়েন্ট। ব্রিগেডিয়ার জেনারেল সাহেব আমাকে জানিয়েছেন এখানে বিশেষ এবং লম্বা হাত রয়েছে। হাত বলতে আমাদের বোঝাতে সক্ষম কোনো প্রভাবশালী ব্যক্তির অবস্থান, কিন্তু প্রভাবশালী তিনি কে আমাদের অজানা। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার ফাইলের 2টো সাদা পৃষ্ঠা উল্টিয়ে বলেন, স্যার, আমরা সেই প্রভাবশালী ব্যক্তিকে নিজেদের ভেতরে লুকিয়ে থাকার গুপ্তচর হিসেবে বিবেচনা করতে পারি। লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হক মোহাম্মদ কায়সারের কথায় সমর্থন জানান। মেজর জেনারেল সাহেব মার্কারে মুখ লাগিয়ে পেডিয়াম হতে নিচে নেমে আসেন। গোল টেবিল বসারত মেজর মাহাদীপের সম্মুখে এসে দাঁড়াতেই মেজর মাহাদীপ সঙ্গে সঙ্গে টান টান ভঙ্গিতে দাঁড়িয়ে পড়েন। মাহাদীপ 2 হাত পিছনে বেঁধে শক্ত কণ্ঠে বলে,